হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাসে আলোচনা করব তোমাদের থার্ড সাবমিটিভের প্রথম স্কুলের কোশ্চেনগুলো নিয়ে। পেজ নম্বর 213। একের দাগের প্রথম কোশ্চেনে বলেছে দুটি অমূলদ সংখ্যার গুণফল। অপশন এ তে দিয়েছে সর্বদা মূলদ সংখ্যা হবে, বি তে বলেছে সর্বদা অমূলদ সংখ্যা হবে, সি তে দিয়েছে মূলদ বা অমূলদ সংখ্যা হবে, আর ডি তে বলেছে পূর্ণ সংখ্যা হবে। দেখো, দুটি অমূলদ সংখ্যার গুণফল। আমরা যদি একটি মূলদ সংখ্যা, যে কোনো মূলদ সংখ্যা যদি √2 ধরি, আরেকটা যদি আমরা √3 ধরি, এই দুটো যদি গুণ করি তাহলে আমরা পাবো কত? √6। এটি হচ্ছে কি অমূলদ সংখ্যা। এরপর আমরা যে কোনো দুটি অমূলদ সংখ্যা, একটি যদি 2 ধরি, আরেকটি যদি √2 ধরি, এই দুটোকে যদি আমরা গুণ করি তাহলে পাবো কত? 2। বোঝা গেল? তাহলে কি পেলাম? একটির ক্ষেত্রে পেলাম অমূলদ সংখ্যা, আরেকটির ক্ষেত্রে পেলাম মূলদ সংখ্যা। তাহলে অপশন সি তে দেখো দিয়েছে মূলদ ও অমূলদ সংখ্যা। তাহলে অ্যান্সার হবে অপশন সি। পরের কোশ্চেন, 4x = 8³ হলে x এর মান বের করতে হবে। বা 4কে আমরা এইভাবে লিখতে পারি 2 এর পাওয়ারে 2 এর পাওয়ার 2, উপরে থাকছে x, আর 8কে লিখতে পারি 2 এর কিউব, পাওয়ারে থাকছে 3। সূচকের নিয়ম থেকে আমরা কি পাই? a⁴n m যদি হয় তাহলে হয় a⁴mn। একই রকম ভাবে আমরা পাবো 2⁴2x = 2⁴9। বা দেখো 2 2 একই আছে, তাহলে বেসগুলো যদি একই হয়ে যায় তাহলে সূচকগুলো একই হয়ে যাবে, অর্থাৎ 2x = 9 বা x হচ্ছে 9/2। অপশন দেখে নাও, সি তে দেখো দিয়েছে, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন সি। পরের কোশ্চেনে বলেছে যদি ক্রয় মূল্যের 15% বিক্রয় মূল্যের 25% এর সমান হয় তাহলে লাভ হবে না ক্ষতি হবে, আমাদের দেখতে হবে। দেখো, ক্রয় মূল্যের 15%, তাহলে ক্রয় মূল্য এর 15% সমান বিক্রয় মূল্যের 25%। বা লিখতে পারি ক্রয় মূল্য ইন্টু 15/100 সমান বিক্রয় মূল্য ইন্টু 25/100। 100 কাটছে, আর কি কাটছে দেখো 5, 3 × 15, 5, 5 × 25, তাহলে পাচ্ছি বা 3 ইন্টু ক্রয় মূল্য সমান 5 ইন্টু বিক্রয় মূল্য। বা ক্রয় মূল্য বাই বিক্রয় মূল্য সমান হচ্ছে 5/। হয়েছে? ধরি দুটো অনুপাত পেলাম, ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের অনুপাত। ধরি ক্রয় মূল্য সমান 5x টাকা আর বিক্রয় মূল্য সমান 3x টাকা। দেখো, ক্রয় মূল্য বেশি বিক্রয় মূল্যের থেকে, অতএব ক্ষতি হচ্ছে, অতএব ক্ষতি সমান হচ্ছে 5x - 3x, বিয়োগ করলে পাচ্ছি 2x টাকা। শতকরা ক্ষতি সমান কত হবে? ক্ষতি হয়েছে 2x বাই ক্রয় মূল্য 5x × 100।
এক্স এক্স কাটছে 5 20 100 সমান 40। তাহলে শতকরা ক্ষতি হচ্ছে 40%। অপশন সি তে দেখো দিয়েছে, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন সি। পরের কোশ্চেনে কি বলেছে যে এক্স গ্রেটার দেন ওয়াই আর জেড লেস দেন 0। এটা উদাহরণ দিলে তোমরা ভালো বুঝতে পারবে যে এক্স গ্রেটার দেন ওয়াই আর জেড লেস দেন 0। জেড লেস দেন 0 বলতে কি, জেড এর মানটা 0 থেকে ছোট, অর্থাৎ জেড এর মান হবে কি মাইনাস। আমরা জেড এর মান তাহলে একটা ধরে নিলাম, জেড এর মান জেড ইজ ইকুয়াল টু হচ্ছে -2 ধরে নিলাম, 0 থেকে ছোট। আর এক্স এর মানটা ওয়াই এর থেকে বড়, তাহলে এক্স এর মান আমরা ধরলাম 5 হয়েছে। তাহলে ওয়াই এর মান কত হবে, ওয়াই এর মান এক্স এর থেকে ছোট যে কোনো মান ধরলাম 3। এরপর দেখো যে শর্তগুলো দিয়েছে এক্স জেড আর ওয়াই জেড। তাহলে এক্স জেড করি, তাহলে এক্স জেড সমান এক্স এর মান ধরেছি কত 5, জেড এর মান কত -2, তাহলে গুণ করলে কত পাবো আমরা -10। ওয়াই জেড, ওয়াই এর মান ধরেছি কত 3 ইন্টু -2 যদি করি তাহলে হচ্ছে -6। -10 আর -6 এর মধ্যে বড় হচ্ছে -6, অর্থাৎ আমরা পাবো ওয়াই জেড গ্রেটার দেন এক্স জেড। বোঝা গেছে? অপশন দেখে নাও, সি তে দেখো দিয়েছে এক্স জেড লেস দেন ওয়াই জেড। অপশন সি হচ্ছে তাহলে অ্যান্সার। এটা আমরা গ্রেটার দেন আকারে পেলাম, এটা লেস দেন আকারে দেওয়া আছে, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন সি। পরের কোশ্চেনে বলেছে বিন্দু তিনটি যোগ করলে যে ত্রিভুজটি উৎপন্ন হয় সেটি হবে। বিন্দুগুলো ধরলে আমাদের সুবিধা হয়, এটা 2 নম্বরের কোশ্চেনও আছে। আমরা ধরে নিচ্ছি যে এ বিন্দু স্থানাঙ্ক 30, বি বিন্দু স্থানাঙ্ক -30 আর সি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0, 3টে বিন্দু স্থানাঙ্ক আমরা ধরে নিলাম। দেখো আমাদের দেখতে হবে ত্রিভুজটি কোন প্রকারের, অর্থাৎ আমাদের বাহুগুলো আগে বের করতে হবে, এবি বের করতে হবে, বিসি বের করতে হবে আর সিএ বের করতে হবে, বিসি আর সিএ। এবি সমান কি হবে, এবি √3 মাইনাস মাইনাস প্লাস একবারে করে দিলাম আর লিখছি না, এর হোল স্কোয়ার প্লাস 0 -0 এর হোল স্কোয়ার থাকছে। তাহলে এখান থেকে পাচ্ছি কত দেখো 3 3 6, তাহলে সমান √6 এর স্কোয়ার বলতে পাচ্ছি 6। বিসি, বিসি সমান -3, দেখো সি বিন্দুটা আগে নিতে হয় 0, তাহলে এখান থেকে পাচ্ছি 3 আর তাহলে 3 স্কোয়ার প্লাস 0 আছে এখান থেকে পাচ্ছি 3 স্কোয়ার উইথ রুট সমান কত পাচ্ছি 9 + 9 সমান √18। এটাকে আমরা এভাবে রেখে দিলাম। সিএ সমান সিএ, তাহলে 3 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার সমান √18। এখন কি পেলাম দেখো যে বিসি আর এসির মান সমান, বিসি ইজ ইকুয়াল টু সিএ। অতএব আমরা বলতে পারি ত্রিভুজটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ হয়েছে। তাহলে যেহেতু বিসি ইজ ইকুয়াল টু সিএ, অতএব ত্রিভুজটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। এরপর চেক করতে হবে সেটি সমকোণী কিনা। সমকোণী প্রমাণের জন্য কি লাগে, যে দুটি বর্গের সমষ্টি আরেকটির বর্গের সঙ্গে যদি সমান হয়ে যায় তখন সেটি হয় সমকোণী ত্রিভুজ। এখানে আমরা যদি দেখি বিসি স্কোয়ার প্লাস সিএ স্কোয়ার সমান কত হচ্ছে, দেখো বিসি বলতে √18 এর স্কোয়ার প্লাস √18 এর স্কোয়ার, 18 + 18 সমান হচ্ছে কত 36, সমান হচ্ছে 6 স্কোয়ার সমান হচ্ছে এবি স্কোয়ার। তাহলে কি পেলাম, এবি স্কোয়ার বিসি স্কোয়ার প্লাস সিএ স্কোয়ার সমান হচ্ছে এবি স্কোয়ার। অতএব আমরা বলতে পারি ত্রিভুজটি একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ এর জন্য পাচ্ছি যে বিসি ইজ ইকুয়াল টু সিএ, আর সমকোণী পাচ্ছি দুটি বাহুর বর্গের সমষ্টি অপর বাহুটির বর্গের সঙ্গে সমান হওয়ার জন্য। তাহলে অ্যান্সার হচ্ছে অপশন ডি। অপশন ডি হচ্ছে অ্যান্সার, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ।
পরের কোশ্চেনে কি বলেছে দেখো, যে x⁴n প্লাস 1 বহুপদী সংখ্যামালা x প্লাস 1 একটি উৎপাদক হবে। উৎপাদক পাওয়ার শর্ত কি? f অফ আলফা ইজ ইকুয়াল টু 0 হয়েছে। f অফ আলফাটা কি? আলফা কোথা থেকে পাই আমরা? যে x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 ধরে নি, তাহলে x ইকুয়াল টু হচ্ছে -1। এখানে তাহলে আলফা ইকুয়াল টু হচ্ছে -1 হয়েছে। এবার দেখতে হবে f অফ আলফা। f অফ বলতে কি? এখানে f অফ x ইজ ইকুয়াল টু হচ্ছে x⁴n প্লাস 1 হয়েছে। তাহলে এখানে আমরা বের করব f অফ আলফা। এর মান যদি 0 হয়ে যায় তাহলে আমরা বলতে পারবো কি x প্লাস 1 হচ্ছে তার একটি উৎপাদক। তাহলে এটা আমাদের 0 করতে হবে, যেহেতু উৎপাদক বলেছে কোন শর্তে 0 হবে সেটাই আমাদের চেয়েছে। তাহলে f অফ -1 ইজ ইকুয়াল টু কত পাচ্ছি? n প্লাস 1। এটা রয়েছে প্লাস 1। এখন এই পুরো রাশিটি শূন্য হবে যদি 1⁴n এর মানটা কত হয়? মাইনাস হয়। মাইনাস তখনই হবে nটা যখন কি হবে? nটা অযুগ্ম হবে। অযুগ্ম যদি সংখ্যা তোমাদের বলি ধরো 3, তাহলে -1 পাওয়ার যদি 3 হয় তাহলে কত হবে? -1 হচ্ছে। বোঝা গেল? তাহলে n এর মানটা, এই মানটা -1 প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ n ইজ ইকুয়াল টু কি হবে? অযুগ্ম সংখ্যা, অযুগ্ম ধনাত্মক সংখ্যা। ঠিক আছে, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন এ। এর মান যদি হচ্ছে অযুগ্ম ধনাত্মক সংখ্যা হয় তাহলে x প্লাস 1 x⁴n প্লাস 1 এর একটি উৎপাদক হবে। অ্যান্সার হচ্ছে অপশন এ। এরপর দেখো 6 দাগের কোশ্চেনে কি বলেছে? cx প্লাস d ইজ ইকুয়াল টু 0, যেখানে cd হচ্ছে ধ্রুবক আর c নট ইকুয়াল টু 0। সমীকরণের লেখচিত্রটি y অক্ষের সমীকরণ হবে। দেখো এটা হচ্ছে y অক্ষের সমীকরণ, y ডট, এটা হচ্ছে x ডট হয়েছে, ভুল লিখলাম, এটা হচ্ছে x ডট, এটা x। y অক্ষের সমীকরণ হবে বলতে কি? এখানে x এর মান কোনো থাকবে না। এখানে দেখো x এর মান কোনো রয়েছে, x এর মান এখানে 0। তাহলে y অক্ষের সমীকরণ হবে যখন x এর কোনো মান থাকবে না। দেখো x এর মান কখন থাকবে না? যদি ধরো এটা সমীকরণ দিয়েছে 3x প্লাস d, যদি d এর মান যদি 0 হয়ে যায় তাহলে আমরা কি পাচ্ছি? 3x ইজ ইকুয়াল টু 0, তাহলে x ইকুয়াল টু 0। x এর মান থাকবে না যদি d এর কোনো মান না থাকে, অর্থাৎ d এর মান যদি 0 হয়। তাহলে অপশন এ তে দেখো দিয়েছে d ইজ ইকুয়াল টু 0, এটাই হচ্ছে সঠিক উত্তর। অ্যান্সার হচ্ছে কি d ইজ ইকুয়াল টু 0। d ইজ ইকুয়াল টু যদি 0 হয়ে যায় তাহলে cx প্লাস d ইজ ইকুয়াল টু 0 সমীকরণটি y অক্ষের সমীকরণ হবে। যদি ধরো d এর মান 1 হয়ে যায় তাহলে অ্যান্সার হচ্ছে অপশন ডি, সরি অপশন এ। যদি ধরো d এর মান কোনো একটি সংখ্যা হয়ে যায়, আমরা 4 5 6 ধরলাম, দেখো যদি ধরে নিলাম যে এর মান a ধরে নিলাম, a হচ্ছে যে কোনো স্বাভাবিক সংখ্যা, তাহলে আমরা কি পাবো? দেখো cx প্লাস a ইজ ইকুয়াল টু 0 বা x ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস a বাই, বলতে আমরা x এর একটা মান পেলাম, যে কোনো একটা স্বাভাবিক মান যদি বলি তো তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে যে x এর মান বের হলো 5। তাহলে সেই সমীকরণটি কি হবে? যদি আমরা গ্রাফে ফেলি এরকম হবে x ইকুয়াল টু 5 এরকম, সেটি হবে কি y অক্ষের সমান্তরাল। বোঝা গেল? x এর মান আমরা কখন পাবো? যখন d এর কোনো একটা মান থাকবে। d এর মান যদি 0 হয়ে যায় তাহলে সেটি হয়ে যাচ্ছে y অক্ষের সমীকরণ। d এর যদি কোনো একটি মান থাকে তখন সেটি হবে y অক্ষের সমান্তরাল। বোঝা গেল? 0 বাদ দিয়ে d এর যে কোনো মানের জন্য প্রদত্ত সমীকরণটি হবে y অক্ষের সমান্তরাল, y অক্ষের সমীকরণ না। বোঝা গেছে? পরের কোশ্চেন দেখো, এই বিন্দু সাপেক্ষে এই বিন্দুর প্রতিবিম্ব বিন্দু স্থানাঙ্ক। তাহলে আমরা ধরে নিচ্ছি প্রতিবিম্ব বিন্দু স্থানাঙ্ক হচ্ছে x y, তাহলে তাদের মধ্যবিন্দু বের করছি। তাহলে 5 প্লাস x বাই 2 মাইনাস 3 প্লাস y বাই 2 হয়েছে। এটা হচ্ছে এই বিন্দুর সঙ্গে সমান। এই দুটো বিন্দু একই বিন্দু,
তাহলে এখান থেকে আমরা এক্স এর মান পেয়ে যাব ইজ ইকুয়াল টু 2x, এখান থেকে পাচ্ছি এক্স এর মান আর এখান থেকে পাবো y এর মান ইজ ইকুয়াল টু হচ্ছে -2 বা 5 প্লাস এক্স ইজ ইকুয়াল টু 6 বা এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে 1 -3 প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে -4 বা y ইজ ইকুয়াল টু হচ্ছে -1। এক্স ওয়াই আমরা ধরেছিলাম প্রতিবিম্ব বিন্দুর স্থানাঙ্ক, তাহলে প্রতিবিম্ব বিন্দুটি হচ্ছে কত 1 -1। অপশনে দেখে নাও, অপশন বি তে দেখো দিয়েছে 1, আরে বি তে -1 দিয়েছে, আমাদের বেরিয়েছে 1 -1। অপশন এ তে ছিল এটা 1 1 হয়ে গেছে, অপশন এ তে আছে দেখো 1 -1, তাহলে অ্যান্সার হবে অপশন এ। বোঝা যাচ্ছে? পরের কোশ্চেন দেখো, তো বলেছে এবিসিডি সামান্তরিকের বিসি বাহুর মধ্যবিন্দু ই ডি এবং বর্ধিত এবি এফ বিন্দুতে মিলিত হয়েছে। এ বি সি ডি হচ্ছে একটি সামান্তরিক, বিসির মধ্যবিন্দু ই বলেছে, তাহলে বিসির মধ্যবিন্দু ই নিলাম। এরপর বলেছে ডি এবং বর্ধিত এবি এফ বিন্দুতে মিলিত হয়েছে, তাহলে প্রথমে ডি এফ বিন্দুতে মিলিত হয়েছে। এফ এর দৈর্ঘ্য আমাদের, এই দুটো ত্রিভুজ যদি আমরা দেখি, ত্রিভুজ বিইএফ ও ত্রিভুজ ডিইসি, এই দুটো ত্রিভুজ যদি আমরা দেখি, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি কি পাচ্ছি, এই দুটো বাহু সমান্তরাল। তাহলে বলতে পারি যে ডিই সমান্তরাল, আচ্ছা লিখলে তোমাদের সুবিধা হবে। ফার্স্ট 1 নম্বর যে এই কোণের সঙ্গে এই কোণ সমান। কেন সমান স্যার? দেখো কোণ আগে লিখে নি, তারপর বলছি। কোণ ই ডিসি সঙ্গে সমান কোণ বি এফ। দেখো ফার্স্ট একটু একটু করে তোমাদের বলছি, তাহলে সিডির সঙ্গে সমান্তরাল এবি হয়েছে। এরপর যদি দেখি সিডির সঙ্গে সমান্তরাল কি হচ্ছে এফ, তার কারণ কি এবি কে বর্ধিত করা হয়েছে। অতএব আমরা পাচ্ছি কি, এই যে এই ছবি তোমরা যদি দেখো, তাহলে আমরা কি পাই, এই কোণের সঙ্গে এই কোণ একান্তর কোণ, এটাই হচ্ছে একান্তর কোণ, এটা হচ্ছে একান্তর কোণ, একান্তর হয়েছে। একই রকম ভাবে এই কোণের সঙ্গে এই কোণ একান্তর কোণ। 2 নম্বর হচ্ছে কোণ ই বি এফ সমান ই সিডি। একান্তর কোণ হচ্ছে তার কারণ এবির সঙ্গে সিডির সমান্তরাল, সেখান থেকে আমরা পাচ্ছি সিডির সঙ্গে বিএফ সমান্তরাল। 3 নম্বর কন্ডিশন। 3 নম্বর কন্ডিশন হচ্ছে বি ই সমান, কারণ কি ই বলে দিয়েছে বিসি এর মধ্যবিন্দু, ঠিক আছে। অতএব ত্রিভুজ বি ই এফ সর্বসম ত্রিভুজ ডিইসি। অতএব আবার এই কোণও আমরা বলতে পারতাম বিপ্রতীপ কোণ, সেখান থেকেও হতো, কোনো সমস্যা নাই। আমরা পাচ্ছি যে সিডি ইজ ইকুয়াল টু বি, কি অনুরূপ বাহু। ঠিক আছে, অতএব আমরা কি পেলাম যে সিডির সঙ্গে এটা সমান হয়ে গেল। আবার এবির সঙ্গে সিডি সমান, তার কারণ কি সামান্তরিকের
বিপরীত বাহু, তাহলে এবির সঙ্গে সিডি সমান হয়েছে। অতএব আমরা পাচ্ছি কি এবির সঙ্গে বিএফ সমান। বের করতে বলেছে এফ, এফ সমান কি এবি প্লাস বিএফ। এবি বিএফ সমান কি এবি পেলাম সমান 2ab। এটাই হচ্ছে অ্যান্সার। এফ সমান হচ্ছে 2ab। অপশন এ তে দেখো দিয়েছে, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন সরি এ নয় বি, বি তে দিয়েছে। এটা হচ্ছে অ্যান্সার অপশন বি 2ab। পরের কোশ্চেনে বলেছে আয়তলেখ অঙ্কনের ক্ষেত্রে প্রতিটি শ্রেণীর আয়তক্ষেত্রের ভূমি হয়। ভূমি এটা যদি আয়তলেখ অঙ্কন করা হয় এইভাবে থাকে, ঠিক আছে। ভূমি হয় তাহলে কি শ্রেণী দৈর্ঘ্য, শ্রেণী দৈর্ঘ্য হচ্ছে ভূমি হয়, তাহলে অপশন ডি হচ্ছে অ্যান্সার। অ্যান্সার হচ্ছে অপশন ডি। পরের কোশ্চেনে বলেছে 5 log বেস 5x সমান, এটাকে আমরা কি লিখতে পারি 5 log 5 বেস 5 x এর পাওয়ার 3। দেখো তোমাদের একটি সূত্র রয়েছে এরকম যে a টু দি পাওয়ার log a বেস a m যদি হয়, বলতে এর পাওয়ারে লগ আছে যার বেস a আর m যদি হয় তাহলে তার মান হয় m। হয়েছে একই রকম ভাবে এখানে দেখো বলতে তোমরা দেখবে কি এই যার পাওয়ার রয়েছে আর এই দুটো বেস যদি একই হয়ে যায় তাহলে এটাই হচ্ছে সমান হচ্ছে x টু দি পাওয়ার 3। এটা হচ্ছে অ্যান্সার। অপশন এ তে দেখো দিয়েছে, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন এ। পরের কোশ্চেন বিন্দুদ্বয়ের সংযোজক সরেখাংশের মধ্যবিন্দু। মধ্যবিন্দুর ফর্মুলা কি, যদি x1 y1 আর x2 y2 দুটি বিন্দু হয় তাহলে তাদের মধ্যবিন্দু সমান কি হবে, দুটোর যোগফল বাই 2। মধ্যবিন্দু সমান হবে x1 প্লাস x2 বাই 2 আর হচ্ছে y1 প্লাস y2। ঠিক আছে, এইখানে l প্লাস একবার করে দিলে ভালো হতো। আচ্ছা একটা লাইন লিখে নি, l প্লাস মাইনাস l প্লাস 2m বাই 2 আর হচ্ছে 2m প্লাস 2l মাইনাস বাই 2। এটা হচ্ছে মধ্যবিন্দু স্থানাঙ্ক সমান ফার্স্ট ব্র্যাকেট। ঠিক আছে, ফার্স্ট ব্র্যাকেট হচ্ছে কোন বিন্দু স্থানাঙ্ক বোঝায় আর সেকেন্ড ব্র্যাকেট হচ্ছে সেটকে বোঝানোর জন্য সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করা হয়। দেখো এখানে হচ্ছে l আর এটা মাইনাস l, তাহলে কেটে যাচ্ছে, পড়ে থাকছে 2m বাই 2 আর এখানে দেখো 2m মাইনাস 2m আর 2m, তাহলে কেটে যাচ্ছে, পড়ে থাকছে 12 বাই 2 সমান m বাই l। এটাই হচ্ছে অ্যান্সার। অপশন এ তে দেখো দিয়েছে, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন এ। পরের কোশ্চেন একটি সমবাহু ত্রিভুজের পরিলিখিত অন্তর্লিখিত বৃত্তাকার ক্ষেত্রে ক্ষেত্রফলের অনুপাত। দেখো পরিলিখিত একটা যদি আমরা ত্রিভুজ অঙ্কন করি, যে কোনো ত্রিভুজ, ভরকেন্দ্র মধ্যমাকে 2:1 অনুপাতে বিভক্ত করে। ঠিক আছে, কি বললাম, ভরকেন্দ্র মধ্যমাকে 2:1 অনুপাতে বিভক্ত করে। ধরো এবিসি একটি সমবাহু ত্রিভুজ, ভরকেন্দ্র জি, মধ্যমাগুলো জি বিন্দুতে ছেদ করেছে, তাহলে সবসময় মনে রাখবে মধ্যমা যে বিন্দুতে মিলিত হয়, মধ্যমা তিনটি যে বিন্দুতে মিলিত হয় সেটি হচ্ছে ভরকেন্দ্র। এরপর হচ্ছে ভরকেন্দ্র মধ্যমাকে 2:1 অনুপাতে বিভক্ত করে, তাহলে উপরেরটা হচ্ছে 2 ভাগ আর নিচেরটা হচ্ছে 1 ভাগ। ঠিক আছে, এই 2 ভাগকে ব্যাসার্ধ ধরে যে বৃত্ত অঙ্কন করা হয় সেটি হচ্ছে পরিবৃত্ত, আর 1 ভাগকে কেন্দ্র করে 1 ভাগকে ব্যাসার্ধ করে যে বৃত্ত অঙ্কন করা হয় সেটি হচ্ছে অন্তর্বৃত্ত। বোঝা গেল?
তাহলে আমরা এটা ধরে নিচ্ছি। এখন তোমরা উচ্চতা ধরেও করতে পারো, এ ধরলে সেখান থেকে উচ্চতা তার দুভাগ করলে এক ভাগ করলে সেভাবেও করতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু মেন জিনিসটা আগে ভালো করে দেখো কি বলছি, যে দুভাগকে ব্যাসার্ধ ধরে যেটি হয় সেটা হচ্ছে পরিবৃত্ত, আর এক ভাগকে ব্যাসার্ধ ধরে যেটি হয় সেটা হচ্ছে অন্তর্বৃত্ত। এইটুকু আশা করি বোঝা গেছে। ভরকেন্দ্র মধ্যমাকে 2:1 অনুপাতে বিভক্ত করে। এটুকু বৃত্তের এটা আমরা যদি ধরে নিই 2x আর x, তোমরা √3/2 ইন্টু এ, এটা হচ্ছে কি মধ্যমা, সেখান থেকে দুভাগ করলে এক ভাগ করলে একই বেরোবে। আমরা এটাই যদি ধরে নিই ব্যাসার্ধ, আর এটা যদি ধরে নিই আরেকটি ব্যাসার্ধ, 2x হচ্ছে পরিবৃত্তের ব্যাসার্ধ আর x হচ্ছে অন্তর্বৃত্তের ব্যাসার্ধ, তাহলে তার ক্ষেত্রফল কত হবে পাই r স্কয়ার, অর্থাৎ 2x এর হোল স্কয়ার ইজ টু পাই x এর হোল স্কয়ার সমান পাই পাই দেখো কাটছে 4x স্কয়ার ইজ টু x স্কয়ার, x স্কয়ার x স্কয়ার কাটছে 4:1 হচ্ছে आंसर। 4:1 অপশন এ তে দেখো দিয়েছে। आंसर হচ্ছে তাহলে অপশন এ। অপশন এ হচ্ছে आंसर। দেখো এটা তো হলো বেসিকলি। এরপর যদি এই কোশ্চেন এভাবে থাকতো যে পরিবৃত্তের ব্যাসার্ধ কত, অন্তর্বৃত্তের ব্যাসার্ধ কত, এভাবেও থাকতে পারতো। দিয়ে দিল যে এর ক্ষেত্রে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে এর মান দিয়ে দিল, সাপোজ হচ্ছে ধরো কোন একটা সংখ্যা দিয়ে দিল। এরপর যদি বলে যে পরিবৃত্তের ব্যাসার্ধ কত আর অন্তর্বৃত্তের ব্যাসার্ধ কত, তখন কিভাবে করবে? তখন প্রথম কাজ হবে আমাদের উচ্চতা। উচ্চতা বলতে এখানে মধ্যমা, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে উচ্চতার মধ্যমায় কি হয়, তখন আমরা বের করব উচ্চতা। উচ্চতা সমান হচ্ছে √3/2 ইন্টু বাহু, বাহু বলতে 5 সমান হচ্ছে 5√3/2, এটা হচ্ছে উচ্চতা। এটাকে আমরা ভাগ করব 2:1 অনুপাতে। দু ভাগটা হবে কি পরিবৃত্তের ব্যাসার্ধ আর এক ভাগটা হবে অন্তর্বৃত্তের ব্যাসার্ধ। আশা করি বোঝা গেছে। পরের কোশ্চেন দেখো, এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ও দেয়া আছে, ত্রিভুজ আর বলেছে কোণ বিওসি 80 ডিগ্রি হলে কোণ বিএসির মান কত। ছবি আঁকলে ভালোভাবে বুঝতে পারবে। একটা শুধু কনসেপ্ট তোমাদের মনে রাখতে হবে, সেটি হচ্ছে কি কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ। এ বিসি একটি ত্রিভুজ যার পরিকেন্দ্র বলেছে ও, দেয়া আছে কোণ বিওসি, কোণ বিওসি সমান দেওয়া আছে 80 ডিগ্রি। বের করতে বলেছে কোণ বিএসির মান। দেখো এটা যদি একটি বিন্দু আমরা পি ধরে নিই, তাহলে এই বিসির মাঝখানে যে কোনো একটি বিন্দু পি ধরলাম, তাহলে পি না বি পিসি এই চাপে কোণ বিওসি হচ্ছে কেন্দ্রস্থ কোণ, আর কোণ বিএসি হচ্ছে বৃত্তস্থ কোণ। বৃত্তস্থ কোণ, ঠিক আছে। আর আমরা জানি কেন্দ্রস্থ কোণ হয় বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এটা তোমাদের নেই, ক্লাস 10-এ রয়েছে একটি উপপাদ্য যে কেন্দ্রস্থ কোণ হয় বৃত্তস্থ কোণের দ্বিগুণ, প্রমাণ করতে হয়। এটা তোমরা একটু মনে রাখবে, কেন্দ্রস্থ কোণ সমান হচ্ছে 2 ইন্টু বৃত্তস্থ কোণ। এটা তোমরা একটু মনে রাখবে, বৃত্তস্থ কোণ, ঠিক আছে। তাহলে কেন্দ্রস্থ কোণের মান কত দেওয়া আছে 80, তাহলে বৃত্তস্থ কোণ হবে, এখানে লিখে দিই বৃত্তস্থ কোণ সমান হচ্ছে হাফ ইন্টু কেন্দ্রস্থ কোণ। হয়েছে? তাহলে হাফ ইন্টু কেন্দ্রস্থ কোণের মান কত দিয়েছে, বিওসি সমান দিয়েছে 80 ডিগ্রি ইন্টু 80 সমান হচ্ছে 40 ডিগ্রি, ঠিক আছে। তাহলে 40 ডিগ্রি হচ্ছে অ্যান্সার। অপশন এ তে দেখো দিয়েছে, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন এ। তো এই ছিল আজকের ক্লাস। আশা করি আজকের ক্লাসের অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে বা হোয়াটসঅ্যাপ করতে পারো
97151981 এই নম্বরে। আর ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবে। তো আজ এই পর্যন্ত, তোমরা সবাই ভালো থেকো, বাই বাই।